আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন লেকচারে। আজকে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি কোর্সের অষ্টম লেকচার আজকে প্রদান করব। তো আশা করছি সবাই সুস্থ আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে যে আমাদের শিক্ষার্থীদের কথা ভেবে এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাকে রিসোর্স পার্সন হিসেবে ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি কোর্সের জন্য সিলেক্ট করায়। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদরি আলম সরকারি কলেজ, গাজীপুর। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আমাদের যারা যারা প্রথমে আমার ক্লাসগুলো পাও নাই, আজকে হয়তো নতুন জয়েন করেছে, তাদেরকে আমি একটু পিছনের দিকগুলা 2 মিনিটের মধ্যে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এখানে দুইটি রেফারেন্স বই ইউজ করছি। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি, তিতাস পাবলিকেশনস, এবং অন্যটি হচ্ছে সায়েন্স টেপ পাবলিকেশনস। এবং এছাড়া অন্য যে কোনো রেফারেন্স বই তোমরা ফলো করতে পারো। তবে আমি লেকচারটা যেটা দিচ্ছি হাতে কলমে করে দিই, সেই অঙ্কগুলো তোমরা ফলো করলে হবে ইনশাল্লাহ। এরপরে আমরা যেটা করতেছি, এই কোর্সটাকে আমরা মোট 15টি লেকচারে ভাগ করেছি। তার মধ্যে আমরা চ্যাপ্টার কোর্স ওভারভিউটা শেষ করেছি। চ্যাপ্টার 1টা আমরা প্রায় শেষের পথে, আজকে শেষ হয়ে যাবে, এবং চ্যাপ্টার 2 আমরা আজকে দেখার চেষ্টা করব। এরপরে আমরা চ্যাপ্টার 3, 4 এগুলো আমরা শেষ করে ফেলবো। এইভাবে আমরা কোর্সটাকে প্ল্যান করে আগাচ্ছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লজিস্টিক মডেলের আরো কিছু প্রবলেম নিয়ে আজকে আমরা আসছি। আমরা গত 2-3টা ক্লাস বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে অঙ্ক একটা প্রবলেম করব সেটা হচ্ছে the yeast number of bacteria in a yeast culture. Okay, yeast culture is peanut. এর অর্থ হচ্ছে শুরুতে পিনট। হ্যাঁ, if the yeast bacteria 1.5 in 1 year, যদি ব্যাকটেরিয়া 1 একটি ব্যাকটেরিয়া 1.5 হয়ে যায় 1 ঘন্টায়, ফাইন্ড দ্য টাইম অফ ইয়েস্ট ব্যাকটেরিয়া ট্রিপলস, কখন এটা 3 গুণ হবে। আমি তোমাকে অঙ্কটা বাংলায় বললে তুমি ক্লিয়ার হবা। কোন ব্যাকটেরিয়া চাষে শুরুতে পিনট সংখ্যক ব্যাকটেরিয়া ছিল, 1 ঘন্টা পর ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হলে এই সংখ্যা 3 গুণ হতে কত সময় লাগবে। সো আই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ টাইম। সো when the bacteria will be the triple when the bacteria will be the triple, we have to find. Okay, then ব্যাকটেরিয়ার প্রবৃদ্ধি যে কোনো সময় টি এ ব্যাকটেরিয়ার সংখ্যা পিটি এর সমানুপাতিক। একটা কন্ডিশন তোমাকে দিয়ে দিয়েছে। এটা কিন্তু এই শর্ত থেকে আমরা বুঝতে পারছি আমাদেরকে কোন মডেলটা সে ইউজ করতে বলছে। আমি অঙ্কটা তোমাদেরকে বোর্ডে করাবো, বোর্ডে করালে জিনিসটা ক্লিয়ার হয়। ওকে, শুরু করি। সবাই একটু দেখো আমরা কি করছি। প্রথমে দেখো এখানে অঙ্কটার মধ্যে কি কি আছে। যেহেতু বলছে, এখানে একটা কথা বলছে শেষ দিকে যে ব্যাকটেরিয়া প্রবৃদ্ধি যে কোনো সময় টি এ ব্যাকটেরিয়ার সংখ্যার পিটি এর সমানুপাতিক। এর অর্থ হচ্ছে মালথেশিয়ান মডেলের দিকে ইঙ্গিত করছে। ঠিক আছে, সো আমরা লিখব, এটা হচ্ছে আমি বিভিন্ন বইগুলো ফলো করছি, তো তোমরা অঙ্কগুলো সবখানে সেম অঙ্কই আছে। এটা সম্ভবত সায়েন্স টাইম বুকের মধ্যে আছে। সায়েন্স টাইমের এটা হচ্ছে 2.19 নাম্বার প্রবলেম নিয়ে আমরা কথা বলছি আজকে। তো এই বই ফলো করতে হবে কোনো কথা নেই, তোমরা যে কোনো বই ফলো করতে পারো, একটা করলেই হইলো। আচ্ছা, এখানে যেটা লেখা আছে, পপুলেশনটা, ব্যাকটেরিয়ার পপুলেশন, ব্যাকটেরিয়া গুলো তার পপুলেশন স্বাভাবিক। ব্যাকটেরিয়া যদি বেশি থাকে তার বৃদ্ধিটা বেশি হবে, কম থাকলে বৃদ্ধিটা কম হবে। আচ্ছা, এখন যদি আমরা এটা করতে যাই, আমরা অলরেডি শিখে ফেলেছিলাম। আমরা যখন মালথেশিয়ান মডেল সলভ করেছিলাম তখন কিন্তু আমরা এগুলোর সম্বন্ধে বলেছিলাম একটা ধ্রুবক আনতে হবে। ধরলাম কে পি টি, নিয়ে আসলাম। ওকে, এখন দেখো আমরা যদি এখানে এটাকে ইন্টিগ্রেশন করার আগে আমাদের যেটা করতে হবে, using variable separation. Using variable separation যদি আমরা করি, dp by p equal to k dt, ঠিক আছে? এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখি তো। আমরা করার পরেই তো আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো।
যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, লন পি ইকুয়াল টু কে টি, একটা ধ্রুবক আনতে হবে। এখন যদি আমরা পি সমান, তাহলে কি আসছে, ই টু দি পাওয়ার কে টি প্লাস সি ওয়ান। এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার কে টি ইন্টু ই টু দি পাওয়ার সি ওয়ান। এই সি ওয়ান কে যদি আমরা একটা ধ্রুবক ধরি, সি ধরি, তাহলে আমাদের পি সমান আসছে সি ই টু দি পাওয়ার কে টি। এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখি। এটাকে আমরা দিলাম সমীকরণ 1। এটাকে আমরা যদি সমীকরণ 1 দিয়ে দেই, আর এটাকে আমরা যদি সমীকরণ 2 দিয়ে দেই, এখন তোমাকে একটা কাজ করতে হবে। এখানে একটা কথা বলা আছে যে হিয়ার, দেখো ম্যাথে কিন্তু ইংলিশ আনসার করা কোনো ব্যাপার না। এখানে হিয়ার এটা কোনো ইংলিশ না। সাজ দ্যাট, দ্যাট ইজ, এসব ইংলিশ গুলো এখানে ইউজ হয়। সো ইংলিশে তোমরা আনসার করো। এখন দেখো আমাদের কিছু শর্ত দেওয়া আছে। পি অফ 0 ইকুয়াল টু পি নট, এটা দেওয়া আছে। একটা কথা বলা আছে, পি অফ 1 মানে 1 ঘন্টা সময়ে এটা 1.5 গুণ হয়। এই দেখছো, ইনিশিয়ালের 1.5 গুণ। তাইলে আমাকে বের করতে হবে, ধরতেছি কত সময় এটা 3 গুণ হবে, এটা আমাকে বের করতে হবে। বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু আমি প্রশ্ন থেকে ক্লুটা নিয়ে নিয়েছি। ওকে ওকে, এখন যদি আমরা অঙ্কের মধ্যে যাই তাহলে আমরা কি করতে পারি। নাও আমরা যে সমাধানটা পেয়েছি সেখানে যে আমরা মানগুলা বসাই, পি অফ 0 ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার 0। পি অফ 0 মানে কিন্তু পি নট, এটা আসছে। এখন এই মানটা যদি আমরা এখানে বসাই দেই, কোথায় বসাবো বাবা, আমাদের সলিউশনের মধ্যে বসাই, তাহলে আমরা ফ্রম 2 থেকে আমরা কি পাচ্ছি, p ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার কেটি। না বুঝলে আমাকে আমাকে মেসেজ করতে পারো। আশা করি এখানে না বোঝার কিচ্ছু নাই, একদম সহজ অঙ্ক। এটা গেল, আমরা সমাধানটা পেয়ে গেছি ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে। ওকে, এখন আমরা ইউজ করব যদি 1 হয় 1 ঘন্টা পরের। বলছে যে কি, এখানে একটা কথা লেখা আছে, আমি একটু লিখি। দা গিভেন, তোমরা এগুলো কিন্তু আমি একটু তোমাদেরকে বুদ্ধি বলছি, তোমরা প্রশ্ন থেকে দেখে লিখতেছো। সো নো প্রবলেম। দি ইয়েস্ট ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া 1.5 ইন 1 hour, 1 ঘন্টা এটা এতটুকু হয়। ঠিক আছে, 1 ঘন্টা এটা এতটুকু হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো পি অফ, এখানে আমাদের টি ছিল, পি অফ নট ই টু দি পাওয়ার কেটি। এখন যদি আমরা 1 ঘন্টার ব্যাপারটা লিখি, পি অফ 1 পি অফ 1 এর মানটা হচ্ছে 3/2 পি নট ই টু দি পাওয়ার কে। এখন দুইখান থেকে যদি আমরা পি নট বাদ দিয়ে দেই, ই টু দি পাওয়ার কে ইকুয়াল টু 3/2। ঠিক আছে, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি এটাকে একটা কাজ করি, ই টু দি পাওয়ার কে ইকুয়াল টু পেলাম আমরা 3/2। এখন দেখো আমাদের সমীকরণের মধ্যে যদি আমরা মানটা বসাই দেই, দেখো এই আমাদের সমীকরণ 2 এ যদি মানটা বসাই দেই, তাহলে কত হচ্ছে, ফ্রম 2 2 এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি, পি ইকুয়াল টু পি নট 3/2, এটা ই কে, তো ই কে, যে ই কে এর মানটা বসাচ্ছি, দেখছো এই যে ই কে এর মানটা বসাচ্ছি, তাহলে উপরে একটা পাওয়ার টি থাকতেছে, এই যে টিটা লিখলাম। ঠিক আছে, এখন এটা তো হচ্ছে পি অফ টি ইকুয়াল টু 3/2 টি। এখন দেখো 3 গুণ, আমরা বলতেছি টি সময়ে, আমরা ধরে নিচ্ছি যেহেতু টি ইকুয়াল টু, যখন টি হবে, when t equal to t, p of t equal to 3 p naught আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, 3 p naught। তাহলে কি হবে এখানে, p naught
3/2 এখানে কিন্তু ক্যাপিটাল টি হবে, কারণ আমরা বলছি যখন ছোট হাতের টি সমান বড় হাতের টি হবে তখন তখন ওই যে ব্যাকটেরিয়া গুলো 3 গুণ হয়ে যাবে। ওকে, এখন দেখো পিনট পিনট যে আমরা দুইখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের পরবর্তী মানটা কি আসছে? তাহলে আসছে কত? 3 ইকুয়াল টু 3/2 টু দি পাওয়ার টি। এখন যদি দুদিকে লন নেই, টিটা সামনে চলে আসছে লন 3/2। সুতরাং টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? লন 3 ডিভাইডেড বাই ln 3/2 equal to 2.7095. সুতরাং t equal to 2.7. This is the time period at the hour. This is the time period. অর্থাৎ এত পিরিয়ড পরে, এত সময় পরে ব্যাকটেরিয়া গুলো 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে? সো ম্যাথমেটিক্যাল মডেলিং কিন্তু দেখো আমরা আস্তে আস্তে যারা এতদিন আমার গত 7টা লেকচার যারা দেখেছো তারা বুঝতে পেরেছো যে আমাদের ম্যাথমেটিক্যাল মডেলিং কিন্তু আসলে অ্যাপ্লিকেশন ছিল। আমরা কিন্তু কোর্সের শুরুতে বুঝতে পারি না যে আসলে ম্যাথমেটিক্যাল মডেলিং এর অ্যাপ্লিকেশন। দেখো কোনো একটা এলাকায় ব্যাকটেরিয়ার বৃদ্ধিটা কত সময় পরে এটা 3 গুণ হয়ে যাবে এটা আমরা বুঝতে পারছি। সো আমাকে এই অনুসারে একটা স্টেপ নেওয়া উচিত। ব্যাকটেরিয়া যদি ধ্বংস করতে হয় তাহলে ধ্বংসের একটা স্টেপ নিব, আর যদি ব্যাকটেরিয়া বাড়াতে চাই বাড়ানোর জন্য একটা স্টেপ নিব। সো এই সিদ্ধান্তগুলো কিভাবে আসতেছে? বাই ইউজিং ম্যাথমেটিক্যাল মডেল। সো আমরা এখানে অঙ্কটা কিভাবে করেছি আমি একটু আবার আলোচনা করি যারা এখন দেখছো। এটা দেওয়া ছিল, সো এখান থেকে আমরা সমাধান করার চেষ্টা করেছি, করার পরে আমাদের এখানে সমাধানটা এটা আসছে। এখন এখানে আমরা কিছু ইনিশিয়াল কন্ডিশন চলছে, একদম শুরুতে জনসংখ্যা ছিল ধরলাম পিনট, প্রথম কাজ, আর 1 ঘন্টা পরে জনসংখ্যা হচ্ছে 1.5 গুণ। ওকে, আর আমরা ধরে নিচ্ছি পি সমান যখন টি তখন জনসংখ্যা হবে 3 গুণ। টি সমান যখন টি তখন জনসংখ্যা হবে 3 গুণ। ঠিক আছে, এখন আমরা প্রথম ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে ধ্রুবকটা বের করে আমরা সলিউশনটা বের করে ফেলছি। ওকে, এখন প্রথম সলিউশন থেকে আমরা দেখো যদি 1 ঘন্টা সময় 1 ঘন্টা টি এর মান যখন 1 তখন আমরা এখান থেকে ই কে এর একটা মান বের করেছি। এগুলো সবগুলো হচ্ছে আইভিএফ প্রবলেম, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, আইভিপি, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের মতো করে আমরা ওগুলো করতেছি। এখন দেখো এখানে পি এর মানটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা এখানে এটা পেয়ে গেলাম। এখন দেখো কবে 3 গুণ হবে, তাইলে আমরা ধরলাম টি সমান যখন টি হবে তখন এটা 3 গুণ হবে। তখন এখান থেকে আমরা কাজ করে টি এর মানটা পেয়ে গেছি, অর্থাৎ 2.7 আওয়ার পরে ব্যাকটেরিয়াটা 3 গুণ হয়ে যাবে, ব্যাকটেরিয়াগুলো 3 গুণ হয়ে যাবে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একটু ক্যালকুলেশনটা করবা, যদি যখন তোমরা ভিডিওটা দেখবা পজ করবা, পজ করলেই তোমরা অঙ্কটা একটু স্লোলি দেখতে পারবা, তখন তোমার ইজি হবে, একদম সহজ অঙ্ক। আর তোমরা 4th ইয়ারে পড়ে এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না, এটা আমরা জানি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী অঙ্কের জন্য যেটা দেখতেছি সেটা হচ্ছে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করেছি তোমাদের সামনে। তোমরা কিন্তু পরীক্ষার হলে এইভাবে করে লিখবা, বাট লিখবা ইংলিশে। দেখো যে আমাদের প্রথমে এটা মডেলটা দেওয়া ছিল, এটাকে আমরা তিনটা এগুলো আমরা কোশ্চেন থেকে এই ইনিশিয়াল কন্ডিশন গুলো আমরা বের করে নিয়েছি। প্রথম ইনিশিয়াল কন্ডিশন বের করে আমরা এখান থেকে সলিউশন বের করে নিয়েছি। সলিউশন বের করার পরে পরবর্তী ইনিশিয়াল কন্ডিশন ইউজ করে ই কে এর মান নির্ণয় করে ফেলেছি 3/2। এখন এই মানটা যখন আমরা ওখানে বসিয়ে দিয়েছি মূল সমাধানে, সলিউশন অফ দ্য মডেল আমরা বসিয়েছি, সলিউশন অফ দ্য মডেল এখানে আমরা যখন বসিয়ে দিয়েছি তখন আমরা এই মানটা পেয়ে গেছি। এখন আমরা বলছি কি যখন টি সমান ক্যাপিটাল টি তখন আমাদের ব্যাকটেরিয়া 3 গুণ হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা এটা চলে আসছে মানগুলা বসাই দিয়ে, অর্থাৎ এই যে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে টি এর মান হচ্ছে 2.7। তুমি এটাকে ইকুইভ্যালেন্স দিয়ে লিখতে পারো, তারপরে ব্যাকটেরিয়া গুলো 3 গুণ হয়ে যাবে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে ওকে, এখন আমরা পরবর্তী কাজে যাই। আমরা এখন যে অঙ্কটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এটা। এই অঙ্কটা আমার স্লাইডটা একটু হালকা এসেছে, সমস্যা নেই, আমি অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এটা। দেখো একটা অঙ্ক, এখানে যেটা বলা হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়া চাষে যে কোনো সময় টি সময় ব্যাকটেরিয়ার প্রবৃদ্ধির হার ওই সময় ব্যাকটেরিয়ার সমানুপাতিক। সেম কথা আগের মতোই বলছে। আমি একটুখানি স্কিপ করব, তোমরা অঙ্কটা পারবা, এখানে করে দেওয়া আছে। তারপর আমি একটু হোয়াইট বোর্ড নেই।
ক্লিন করে নেই। দেখো এখানে প্রথমে যেটা দেওয়া আছে একটা, এটা হচ্ছে প্রবলেম 2.20, আছে সায়েন্স টাইম থেকে আমি করছি। আগের মতোই দেখো ডিপি বাই ডিটি ইকুয়াল সমানুপাতিক এত। এখান থেকে আমরা দেখো ডিপি বাই ডিটি ইকুয়াল টু কে পি অফ টি। এখন এখানে একটা ইনিশিয়াল শর্ত দেওয়া আছে, ইনিশিয়াল এত ইকুয়াল টু পি নট, আর পি অফ 4 ইকুয়াল টু হচ্ছে 2 পি নট। আমি প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবা। পি অফ 12 ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, আমাকে বলছে কোন ব্যাকটেরিয়া চাষে প্রবৃদ্ধির আর ওই সময় ব্যাকটেরিয়ার সংখ্যার সমানুপাতিক, এই জন্য লিখছি প্রথম কাজ। পরবর্তী কাজ বলছে শুরুতে পি নট সংখ্যক ব্যাকটেরিয়া ছিল, 4 ঘন্টা পর দ্বিগুণ হয়ে গেছে। এই দেখো বলছে 4 ঘন্টা পর দ্বিগুণ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে 12 ঘন্টা পরে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে। বুঝতে পারছো? 12 ঘন্টা পরে আমাকে ব্যাকটেরিয়ার সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এটা করতে যাই তাহলে আমরা কিভাবে করব সেটা হচ্ছে, এখন যদি এটাকে আমরা সমাধান করি, সমাধানটা আমরা পারি, এই জন্য আমরা একটা ওমিট করতে চাচ্ছি। সমাধানটা পি ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার কেটি, এটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। এখন দেখো, এখন দেখো আমরা যদি প্রথমে যেটা করব, আমরা পেয়েছি কি পিটি ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার কেটি, তাই না? ওকে, এখন একটা শর্ত দেওয়া আছে, প্রথম শর্তটা ইউজ করতেছি, when t equal to 4 then t equal to 4 তখন দ্বিগুণ হয়ে যায়, p equal to 2 p নট। বুঝতে পারলাম? তাহলে আমরা কি লিখতে পারছি দেখো বাবা একটু, এখানে সুতরাং এখানে পি নট তো ঠিক আছে, ই টু দি পাওয়ার 4k ইকুয়াল টু 2 পি নট। এখন যদি পি নট বাদ দিয়ে দেই তাহলে আমাদের মানটা কত হচ্ছে এখানে, 2। এখন দেখো যদি আমরা এটা আসে 4 কি করে 2 আসছে, এটাকে আমরা কোন একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন এই মানটা আবার আমরা এখানে বসাই দিব, দেখো তো তাহলে কি হচ্ছে দেখো তো। এইভাবে তুমি ধরবা লেট we অথবা now we have to find, now we have to find when we have to find the we have to find the bacteria, find the number of bacteria after 12 hours, ঠিক আছে? 12 আওয়ার্স এটা বের করতে হবে। তাহলে আমরা দেখো আমরা যে মেইন যে সমাধানটা আছে এখানে যে আমরা এখানে 12 বসাই দেই, 12 ইকুয়াল টু পি নট ইন টু দি পাওয়ার 12k, ঠিক আছে? পি টু দি পাওয়ার 12 ইকুয়াল টু পি নট এর মান কি আমরা জানি না, ই টু দি পাওয়ার 4k। দেখো এটাকে আমি কিভাবে এই মানটা কিভাবে আমরা ইউজ করছি একটু দেখো, একটু স্টাইল করে ইউজ করব। দেখো এটাকে আমরা যদি এভাবে লিখি 4 ই টু দি পাওয়ার 4 এর উপরে যদি আমরা একটা 3 দেই, ই টু দি পাওয়ার কত আসছে এখানে, ই টু দি পাওয়ার 4k, তাই না? এখানে আমাদের কি আসছে পি নট ইনটু এটার মান কত, 2, এই যে দেওয়া আছে 4k এর মান হচ্ছে 2। দেখো আমরা এটাকে ভেবে লিখি 2 কিউব হবে, ঠিক আছে? তাহলে এই যে এটা 2 কিউব দিলে এখান থেকে 2 পাচ্ছি, তাহলে আমরা এখানে কি পাইলাম, সুতরাং পি অফ 12 ইকুয়াল টু 8 পি নট, ঠিক আছে? তাহলে আমরা লাস্ট লাইনটা কি লিখবো, সো উই ক্যান রাইট
So we can write the number of bacteria. Write the number of bacteria will be 8 times of P naught after 12 hours. আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমরা কি বলছি এখানে, আমাকে বললো যে কি 4 ঘন্টা পরে দ্বিগুণ হয়, বলছে 12 ঘন্টা পরে কতটুকু হয়। সো আমরা বের করে ফেললাম 12 ঘন্টা পরে আমাদের যেই 12 ঘন্টা পরে আমাদের হচ্ছে যেই ব্যাকটেরিয়া গুলা ছিল ইনিশিয়াল স্টেজে তার 8 গুণ হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই মজার একটা অঙ্ক, পরীক্ষা আসতে পারে। দেখো এটা ছিল আমাদের পপুলেশন গুলো, সেভ করে রাখলাম। এটা হচ্ছে আমাদের পপুলেশন গুলো, এটাকে আমরা সমাধান করে ফেলছি, সলিউশনটা পেয়ে গেছি। এখন যখন বলছে টি এর মান 4, তখন পি হচ্ছে দ্বিগুণ, আমরা একটা মান পেয়ে গেছি এখানে e⁴ কে একটা ইনিশিয়াল কন্ডিশন পেয়ে গেছি এখান থেকে। এই মানটা যখন আমরা এখানে বসে যে আফটার 12 আওয়ার্স এখানে বসিয়ে দিয়েছি, তখন আমরা 12 আওয়ার পর বসি 8 পি নট, অর্থাৎ হচ্ছে 12 ঘন্টা পরে আমাদের যে শুরুর যেই ব্যাকটেরিয়া ছিল সেই ব্যাকটেরিয়া গুলার 8 গুণ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই টাইপের অঙ্কগুলা আজকের স্লাইডে আমি এই টাইপের অনেকগুলো অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা আশা করি অঙ্কগুলা যদি দেখো তোমরা সবগুলাই পারবা। আর আমরা এখানকার বেসিক গুলা তোমাকে অলরেডি দেখিয়ে দিয়েছি। দেখো এখানে কিভাবে আমি অঙ্কটা করেছি, এটা আমি এখানে স্লাইডেও নিয়ে আসছি, আমি তো বোর্ডে তখন দেখিয়েছিলাম। দেখো এটা ছিল আমার কোশ্চেনটা, ডিবি বাই ডিটি সমানুপাতিক পি অফ টি, এটাকে সলিউশন করছে। দেখো পি নট ইকুয়াল পি অফ 0 ইকুয়াল টু এত, আর পি অফ 4 ইকুয়াল টু 2 পি নট, এটা দেওয়া ছিল। হ্যাঁ, পি অফ 4 ইকুয়াল টু ছিল 2 পি নট, মানে 4 ঘন্টা পরে দ্বিগুণ হয়ে যাচ্ছিল। এখন যদি এটা আমরা সলিউশন করি তাহলে আমাদের এই মানটা আসছে, এরকম সলিউশন আসছে। হ্যাঁ, এখন আমরা এখানে মানগুলা বসালে দেখো এখানে অঙ্কটা ক্লিয়ার আসছে। এখন যখন আমরা এখানে মানগুলা বসাবো তাহলে এটা সমান এটা আসছে, তাহলে 12 ঘন্টা পরে কেমন হবে। ঠিক আছে, এই দেখো 12 ঘন্টা পরে জিনিসগুলা এই দেখো এরকম হচ্ছে। ঠিক আছে, এখানে একটু ভুল করছে, এখানে কেটা এখানে লেখো তাহলে ভালো হয়। e⁴ ইন্টু 3k লিখলেই তাহলে সুন্দর হয়। তাহলে না ঠিক আছে 4k, তো 4k তাহলে ঠিক আছে কিউব, তাহলে এখানে 2 আসছে। সুতরাং 12 ঘন্টা পরে আমাদের যে ইনিশিয়াল যে ব্যাকটেরিয়া ছিল তার 8 গুণ হয়ে যাবে, অর্থাৎ 12 ঘন্টা ব্যাকটেরিয়ার সংখ্যা আদি সংখ্যার 8 গুণ হবে। তোমরা ইংলিশে আমি লিখে দিয়েছি, ওটা দেখবা। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখো, এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, হারভেস্টিং মডেলের জন্য এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। এটা আমাকে রিকোয়েস্ট করেছে যেটা ভালো করে দেখানো হয়। দেখো এই অঙ্কটা দেখো, বলছে একটা শর্ত দেওয়া আছে, পি নট এর মান 0 থেকে 2 এর মধ্যে। বুঝছো, কখন জনসংখ্যা লোপ পাবে, লোপ মানে হচ্ছে একদম 0 হয়ে যাবে, লোপ পাওয়া মানে হচ্ছে 0 হয়ে যাওয়া। ঠিক আছে, সো আমাদের এখানে অংশ সমীকরণটা ছিল, এটাকে আমরা এক সাইডে নিয়ে গিয়েছি। এখন আমরা এটাকে সলিউশন করে এটা পাইছি। এখন ইনিশিয়াল কন্ডিশন টি ইকুয়াল টু 0, পি অফ 0 ইউজ করে আমরা সি এর মানটা পেয়ে গেছি, ধ্রুবকের মান। এই ধ্রুবকের মানটা আমাদের মূল সমীকরণে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে আমরা আমাদের সলিউশনটা পেয়ে গেছি। ওকে, এখন দেখো পি ইকুয়াল টু 0 কেন বসাচ্ছি, কারণ হচ্ছে পপুলেশন কখন একদম ডিস্টিংক্ট হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে, পপুলেশনটা একদম 0 হয়ে যাবে, এর হতে এটার মান 0। এটার মধ্যে আমরা 0 বসাই, আমরা টি এর মানটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এত সময় পরে এখন একটা সমস্যা হয়েছে, আমাকে একটা শর্ত দেওয়া আছে, পি নট এর মান দেওয়া আছে 0 থেকে 2 এর মধ্যে। এর অর্থ হচ্ছে তুমি এখানে যে মানটা পাইছো, তুমি দেখো কি পাইছো, ইকুয়াল টু পি অফ 0 2 ইন্টু 2 মাইনাস পি অফ 0। তুমি দেখো এখানে হরের দিকে তাকাও, যদি পি নট এর মান 2 এর চেয়ে বড় হয় তাহলে কিন্তু মানগুলা নেগেটিভ আসবে, ঠিক কিনা, নেগেটিভ আসে। এই জন্য প্রশ্নের মধ্যে দেওয়া আছে পি নট এর মান কিন্তু 0 থেকে 2 এর মধ্যে, তাহলে পি নট 0 থেকে 2 এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু মানগুলো কিন্তু অবশ্যই আমার জন্য এখানে পজিটিভ মান আসবে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে সেই সময়কাল যখন, এটা হচ্ছে সেই সময়কাল
পরিচিত জনসংখ্যা মানে জনসংখ্যাটা লোপ পাবে মানে হচ্ছে একদম জিরোর দিকে চলে যাবে, অথবা জনসংখ্যা লোপ পাবে হচ্ছে ডিক্রিজ করবে। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আমরা আরো কিছু অঙ্ক তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। দেখো 1951 এবং 1971 সালে জনসংখ্যা এত মিলিয়ন এবং এত মিলিয়ন। সো এখানে তুমি দুইটা মান পেয়ে গেলা। একটা হচ্ছে 1951 সালের জনসংখ্যা হচ্ছে এটা হচ্ছে যদি তুমি এটাকে T1 ভাবো, আর এটা হচ্ছে 1971 সালের জনসংখ্যা হচ্ছে 65 এত হলে প্রবৃদ্ধির হার নির্ণয় করো। সো তুমি এখানে আর এর মান নির্ণয় করতে হবে। একদম সহজ, দেখো আমি এখানে দেখাচ্ছি T1 হচ্ছে এটা, T2 হচ্ছে এটা, P1 এটা, P2 এটা। ওকে, এখন তুমি এখান থেকে পরে ইজিলি ভাবে তুমি অঙ্কটা করে ফেলতে, যে আর এর মানটা চলে আসছে একদম নরমালি একটু সমাধান করে, যে দেখো এখান থেকে তুমি সমাধান করবা, সমাধান করে এই মানগুলা বসাবা। একবার হচ্ছে তুমি T1 এর জন্য P1 বসায় মানটা পাবা, আর হচ্ছে T2 এর জন্য P2 বসায়, পরে একটা ভাগ করে দিলে তুমি রেজাল্ট পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। এই অঙ্কটা একটু আগে আমরা করেছিলাম, 1.5 গুণ যখন হচ্ছিল তখন সেটা আমরা করছিলাম। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, এটা আমরা বোধহয় একটু আগে করেছি। এখন দেখো আমরা যে অঙ্কটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা বলছে কি, মালথেসিয়ান সূচকীয় মডেলে যে কোনো সময় টি এর জন্য জনসংখ্যা এতলে দেখাও যে T1 T2 জনসংখ্যা স্বাভাবিক প্রবৃদ্ধির হার। দেখো একদম সহজ, এই অঙ্কটা তোমরা পারবা। এই অঙ্কগুলো আমি করাইছিলাম আগে লেকচারে, এই জন্য আমি করাচ্ছি না। আচ্ছা, এখন আমি কিছু বলতেছি, তোমাদের পার্ট এর কিছু জিনিস তোমরা সবসময় ভুল করে থাকো, এগুলো একটু শর্ট কোশ্চেন গুলো তোমাদের পড়তে হবে। যেমন হচ্ছে একক প্রজাতির জনসংখ্যা মডেলের মৌলিক ধারণাগুলো কি 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 মৌলিক ধারণা লাগে, এটা কিন্তু আমরা প্রথম দিন বলেছিলাম। মালথাসিয়ান মালথাসিয়ান জনসংখ্যা মডেলের সীমাবদ্ধতা কি, মালয়েশিয়ান জনসংখ্যা মডেলের সীমাবদ্ধতা আমরা কিন্তু করেছিলাম, সেটা কি ছিল, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য মালয়েশিয়ান মডেলটি অকার্যকর। তখন কোনটা কার্যকর? বারহাস্ট, আমি কিন্তু বলেছিলাম যে দীর্ঘমেয়াদীর জন্য মালয়েশিয়াটা তেমন ভালো কাজ করে না। আচ্ছা, বারহাস্ট মডেলের সন্ধি বিন্দুগুলো নির্ণয় করে, যে আমরা কিন্তু করে দেখাইছিলাম। হারভেস্টিং মডেল কাকে বলে, এই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই পড়বা। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমাদের পড়তে হবে। থ্রেশহোল্ড বলতে কি বুঝো? সুপার থ্রেশহোল্ড আর হচ্ছে সাব থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা, যেটা কখনো ভ্যানিশ হয়ে জিরো হবে না, একটা নির্দিষ্ট সংখ্যা। আর থ্রেশহোল্ড হচ্ছে যখন কম মানের কোনো জনসংখ্যা থাকবে তখন তাকে আমরা বলবো সাব থ্রেশহোল্ড। আর থ্রেশহোল্ড থেকে যখন বড় মানের কোনো জনসংখ্যা থাকবে তখন তাকে বলবো আমরা সুপার থ্রেশহোল্ড। ঠিক আছে, ওকে। এইটা তুমি এই প্রশ্নটা তুমি আমরা ইংলিশে যদি লিখতে চাও এভাবে করে লিখবা, রাইট? হোয়াট ইজ ম্যাথমেটিক্যাল মডেল, ডিসকাস দ্য নেসেসিটি টেকনিক্স অফ মডেল গুলা, এটা তোমরা একটু পড়ে নিবা। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, এটা পার্ট বি তে আসতে পারে, তোমাদের পার্ট বির 4 নাম্বার প্রশ্নে আসতে পারে। পার্ট বি তে describe the Malthusian model and the logistic model for population growth in both cases. ওকে, দুইটা কেসের জন্যই মালথাসিয়ান এবং লজিস্টিক মডেল বলছে। আর এটা যদি তোমাকে কখনো যদি রিলেশনস বিটুইন এটা, হ্যাঁ, তখন তুমি এই প্রশ্নটাই লিখতে পারো, রিলেশনস। এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, এটা তুমি দেখতে পারো, খুব ইম্পর্টেন্ট। দেখো একদম সহজ, প্রথমে সে মালথাসিয়ানটা আলোচনা করতেছে, মালথাসিয়ানটা সলিউশন নিয়ে আসছে, ঠিক আছে। এরপর ইনিশিয়াল ইউজ করে যে সলিউশনটা সে নিয়ে আসছে নরমালি, আবার সেম ভাবে লজিস্টিক করছে, লজিস্টিকের সলিউশনটা নিয়ে আসছে, একদম সহজ কাজ। ঠিক আছে, একদম সহজ কাজ। তো এরপরে হচ্ছে তোমাকে আমি বেশি জোর দিচ্ছি, সেটা হচ্ছে বারহাস্টের তুমি কিভাবে সলিউশনটা করবা। এই যে বারহাস্টের সলিউশনটা তোমরা কিভাবে করো, এবং বারহাস্টের সলিউশন থেকে তুমি কিভাবে দুইটা সন্ধি বিন্দু বের করো, এবং তোমাকে দেখাইতে হবে বারহাস্টের সলিউশনটা যে তুমি পাইছো দুইটা, একটা পাইছো P=0 আর একটা পাইছো P=K। এখন এই দুইটা বিন্দুর মধ্যে কোনটা স্টেবল আর কোনটা আনস্টেবল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যখন P=0 তখন আমরা মানটা পাচ্ছিলাম এটা, যেহেতু এটা ধনাত্মক মান, এটা তাইলে অসীমের দিকে যেতে পারে, সেহেতু আমরা বলতে পারি এটা আনস্টেবল। এরপরে আমরা যেটা দেখবো, যদি নেগেটিভ মান আসে, এর অর্থ হচ্ছে এটা ঊর্ধ্ব একটা মান আছে, আপার বাউন্ড আছে, সো আমরা বলতে পারবো এটা হচ্ছে স্টেবল। সো কখন স্টেবল কখন আনস্টেবল তোমাকে জানতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি তোমাদের লেকচার 5 এবং 4 এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম, এই যেভাবে করে আমরা সমাধান করতাম, সমাধানটা করে এভাবে আসছে। পরে আমরা এখানে এই দেখো, যখন অসীমের দিকে যাচ্ছে তখন এটা কিন্তু এন সমান, এটাকে কিন্তু আমরা বলতেছিলাম লিমিটিং বিহেভিয়ার। ওকে,
আর এটা যখন করছি তখন আমরা বলছি স্টেবিলিটি টেস্ট, এই যে ২ টা, হ্যাঁ? স্টেবিলিটি টেস্ট। ঠিক আছে? তো আমরা যেখানে যেটা বললাম তোমাদেরকে, তোমরা এই কাজগুলা আজকে আমি যে কাজগুলা দেখিয়েছি তোমরা একটু বাসায় ভালো করে দেখার চেষ্টা করবা। তো আশা করছি এই অঙ্কগুলা তোমাদের জন্য তেমন কষ্টের কোনো কাজ হবে না। একদম সহজেই তোমরা অঙ্কগুলা পারবা। আম তাইলে আজকে আমরা ১ম স্লাইডে আমরা যা আলোচনা করেছিলাম সেটা ছিল এই টাইপের একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা আমি আলোচনা করি নাই। বাট তোমরা আশা করছি বাসায় এটা আলোচনা করো। আর দেখবা একদম সহজ একটা প্রবলেম দেওয়া আছে। এটা কিভাবে আমরা সলিউশন নির্ণয় করি। দেখো, আমাকে এখানে কি দেওয়া আছে? P প্রাইম T মানে dP/dt সমান এটা দেওয়া আছে। এটাকে আমরা একদিকে নিয়ে আসছি। আমরা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা কাজ করেছিলাম যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতাম। তখন আমাকে একটা হাতুড়ি বলতাম আমি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগতো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কিন্তু আমরা করছি দেখো আইএফ। আইএফ মানে কিন্তু ইফ না। আইএফ মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা সবাইকে গুণ করতে হইতো। তখন আমরা এটাকে সলিউশন নিয়ে আসছিলাম। ঠিক আছে? এই প্রমাণটা একটু পড়বা, অঙ্কটা দরকারি অঙ্ক। এরপরে এটা আমি তোমাদেরকে অলরেডি আলোচনা করেছি। এই অঙ্কটা ১৯৫১ থেকে ২ টা সাল দেওয়া আছে। এরপরে এই অঙ্কটা তোমাদেরকে আমি অলরেডি হাতে করেছি। কবে? ৩ গুণ হবে। এখানে খেয়াল রাখবে এই শর্তগুলা। এই শর্তগুলা খেয়াল করলে তুমি জিনিসটা ইজি ভাবে পারা যাবে। ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখেছি এখানে, এই অঙ্কটা কখন বলছে যে কি ৪ ঘন্টায় দ্বিগুণ হয়, ১২ ঘন্টায় কতটুকু হবে? ১২ ঘন্টায় আমাদের রেজাল্টটা কত আসছিল? আমাদের খেয়াল আছে এখনই? ১২ ঘন্টায় এটা ৮ গুণ হয়েছিল। ঠিক আছে? ওকে, এরপরে এই একটা অঙ্ক লজিস্টিক মডেলে হারভেস্টিং মডেলের এই অঙ্কটা করবা। এই অঙ্কগুলা নিয়ে আজকে আমরা কথা বলেছি। তো তোমরা যদি বাসায় একটু প্র্যাকটিস করো, আশা করি তোমরা অঙ্কগুলা ভালো বুঝবা এবং পারবা। এবং খুবই সহজ কাজ এবং কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, আজকে আমরা যেগুলো পড়ছি এর মধ্যে কিছু বর্ণনামূলক প্রশ্ন ছিল। যেমন ধরো এরকম একটা প্রশ্ন আসতে পারে, একক প্রজাতির জনসংখ্যার ক্ষেত্রে মালয়েশিয়ান মডেল বর্ণনা করো, মডেলে ব্যবহৃত ব্যাখ্যা করো, মডেলের উপর বক্তব্য করো। এটা না আসলে এটা আসবে। এই যে ভারসাম্য স্থিতিশীলতা আলোচনা করো, এটা ভারাস মডেল। এই দুইটার মধ্যে একটা প্রশ্ন তুমি পাবাই 100% বলে দিলাম। এই দুইটার মধ্যে একটা প্রশ্ন আসেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি হারভেস্টিংটা পড়াইছি এখানে, এটা পড়াইছি, এটা পড়াইছি, আর এটাও পড়াইছি। এই যে এটা কিন্তু ওয়াই উপরে লেখছে ভুলে, ওয়াই নট হবে। ওয়াই নট দেওয়া আছে, এটা পরে বের করতে হবে। এটা আমি করাইছি। এটা আমি করাইছি। এই অঙ্কগুলো সবগুলো আমি করাইছি। ঠিক আছে? তোমরা শুধু লেকচার গুলা টানা ১ম থেকে সিরিয়াল ওয়াইজ লেকচার গুলা দেখলে আশা করি তোমাদের এখানে আর কোনো প্রবলেম থাকবে না। তো তোমরা আশা করছি এগুলা ভালো করে দেখবা। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনলাইন ক্লাসের আয়োজন করার জন্য। কারণ আমাদের শিক্ষার্থীদের থেকে আমরা অনেক দূরে সরে পড়েছিলাম। এই সুযোগে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পেরেছি। আর আমাকে এই কোর্সের এক্সপার্ট নির্বাচিত করায় আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সালেক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর সহকারী অধ্যাপক। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি আমাদের এই ৮ম ক্লাস পর্যন্ত তোমরা ভালো করে দেখবা। আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা অলরেডি দুটো চ্যাপ্টার শেষ করে ৩য় নম্বর চ্যাপ্টারে আছি। আমাদের আর ৩ টা চ্যাপ্টার আছে। তো তোমরা যদি সিকোয়েন্স ওয়াইজ দেখো তাহলে কিন্তু তোমাদের এই কোর্সে তোমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে, এটা আমার বিশ্বাস। হুম। কোনো স্যারের কাছে পড়ার তেমন প্রয়োজন হবে না। এটা দেখলেই তোমার পেরে যাবা। আর আশা করছি তোমরা আ সুস্থ সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং বাসায় থেকে আ আমাদের ক্লাসগুলা অনলাইনে যতগুলো ক্লাস দেওয়া হচ্ছে সবগুলা ক্লাস তোমাদের সাবজেক্টের ক্লাসগুলো তোমরা দেখবা। আর সুস্থ থাকবা। এবং এই বলে আমি আমার ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি এর ৮ম ক্লাস ৮ম ক্লাস এখানে আমি সমাপ্ত ঘোষণা করছি। আশা করছি ৯ম ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সুস্থ থাকো সেই পর্যন্ত এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।